কিন্তু আনানের মাথায় আকাশ ভেঙে পড়ে নীলকে দেখে। জুঁইয়ের সাথে সর্বক্ষণ যখন কথা হয়েছিল সামনাসামনি, তখন নীল ছিল সাথে। যদিও চেহারা সঠিকভাবে আনানের খেয়াল নেই, কিন্তু তাও আন্দাজ করে বলছে এ নীলই, জুঁইয়ের মামাতো ভাই। তাহার সাথে পাঞ্জাবি পরা দাড়িওয়ালা এক মধ্যবয়সী লোক। এই লোক কাজী নন তো? আনানের পরিবার কি কোনোভাবে ওকে মাইনকার চিপায় ফেলে বিয়ে দিতে যাচ্ছে জুঁইয়ের সাথে? দিলে অবশ্য সমস্যা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে জুঁই আনানকে মেনে নিবে তো? যে ব্যবহার করেছে আনান জুঁইয়ের সাথে, তাতে মনে হয় না জুঁই আনানকে ক্ষমা করবে। কাজী সাহেব বসলেন। আদ্র জুঁইকে ঘর থেকে নিয়ে আসে। আনানকে দেখে জুঁইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। আনান আনান এখানে কি করছে? করুণা করতে এসেছে? লাগবে না জুঁইয়ের আনানের করুণা। আগে যেভাবে পাগলের মতো আনানকে জুঁই ভালোবাসতো, এখন তার কয়েক গুণ আনানকে ঘৃণা করে। যখন থাকতে চেয়েছে জুঁই, তখন তো ঠিকই মানবতা দেখিয়ে ফিরিয়ে দিয়েছিল। আজ কেন এসেছে? অদ্রি জুঁইকে নিয়ে বাসায়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে আনান তাকে থামিয়ে দেয়। এই বিয়েতে আমার আপত্তি নেই, কিন্তু কনের সাথে আমার কিছু কথা আছে যা আমার কাছে অতি জরুরি। একটা সম্পর্ক শুরুর আগে বিপরীত পাশের মানুষটার মতামত নেওয়া উচিত, যেহেতু দুইজনেরই সমান দায়িত্ব থাকে সম্পর্কটা টিকিয়ে রাখা। আনানের অনুরোধ রাখা হয়। দুজন কথা বলার জন্য আলাদা করে সুযোগ পায়। জুঁই আনানের দিকেও তাকায় না। অভিমানে আনান অপরাধ নিয়ে বলে, দেখো, তোমার সাথে আমি যা করেছিলাম সেটা অন্যায়, কিন্তু আমিও তখন নিরুপায় ছিলাম। টক্সিক ফ্যামিলিতে তোমায় নেব, তার মধ্যে আমি বেকার। নেবেন না তো আসছেন কেন আজ? কারণ আজ বেকার নই। টাকা পয়সায় কি সব? সব না, আবার সবও। জুঁই অভিমানে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আনান আবার বলে, দেখো, উপরওয়ালা আমায় একটা সুযোগ দিয়েছেন প্রায়শ্চিত্ত করার, তুমি প্লিজ আমায় ফিরিয়ে দিও না। সেদিন আমি ওইভাবে বলেছিলাম, শুনেছিলেন আপনি আমার কথা? ঠিকই ফিরিয়ে দিয়েছিলেন আমায়। অবশ্য ভুল কিছু করেনি বটে। প্রায় ছেলে প্রেমিকার সাথে এমন ব্যবহার করে যাতে প্রেমিকা ছেড়ে যেতে বাধ্য হয়, এবং পরে ওইসব ছেলেরাই বলে বেড়ায় নারী ছলনাময়ী, নারী বেঈমান। সেখানে তুমি আমায় সরাসরি চলে যেতে বলেছো, একটু তো বাহবা পাও তুমি। আজীবন এটার খোটা শুনতে আমি রাজি, কিন্তু হাতের কাছে তোমায় এভাবে পেয়ে আমি হারাতে রাজি না। লিপস্টিকের গ্যারান্টি দিতে পারবো না, তবে তোমার চোখের কাজল নষ্ট হতে দেব না। আর তোমার বাচ্চার মুখের হাসি, বাবার অভাব কখনো বুঝতে দেব না তাকে। যদিও আমি কখনো আকাশ হয়ে উঠতে পারবো না, তবে নিজের দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব, কথা দিলাম। এর আগেও তো একবার কথা দিয়েছিলেন শেষটা অব্দি পাশে থাকবেন। মিস্টার শেহজাদ আনান, মুখে কথা দেওয়াটা যতটা সহজ, কথা রাখা ততটা সহজ না। এইবার শেষ অবধি থাকার চেষ্টা করব, জীবন দিয়ে হলেও রাখবো আমি আমার কথা। জুঁই কিছু বলে না, অভিমানে মুখ ফিরিয়ে নেয়। আনান হাঁটু গেড়ে বসে। ফাঁসির আসামিকেও ক্ষমা চাওয়ার প্রায়শ্চিত্তের সুযোগ দেওয়া হয়। আমি কি এতই বড় অপরাধ করেছি যে আমি কিছুই পাবো না? জুঁই এবারও চুপ, কিছু না বলে সে বেরিয়ে যায়। আনানও পেছন পেছন বের হয়। জুঁই বিয়েটা ভেঙে দেবে না তো? আনানের মনে সংকট সৃষ্টি হয়। কাজী সাহেব, কথাটা জুঁইয়ের মুখ থেকে উচ্চারিত হওয়া মাত্রই আনানের হৃদস্পন্দন ক্রমশ বাড়তে লাগে। জুঁই বিয়েটা ভেঙে দিল বলে নারী এমন ভয়ঙ্কর হতে পারে আনান কল্পনাও করেনি। হয়তো আনান তার কর্মফল পাবে এবার। এই বিয়েতে আমরা দুজনই রাজি, আপনি আনুষ্ঠানিকতা শুরু করুন। আনানের চক্ষু চড়ক গাছ। ভুল শোনেনি তো আনান, নাকি এটা দিবার স্বপ্ন? কাজী সাহেব বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু করেন। 3 বার কবুল শব্দ উচ্চারণ করে আনানের কাছে নিজেকে সঁপে দেয় জুঁই, আর জুঁইয়ের কাছে আনান নিজেকে। আহান শালিক বধূবরণের প্রস্তুতি নিতে আগে আগে বাসায় চলে আসে। মিসেস লাকি যদিও কোনো ইচ্ছা নেই জুঁইকে পুত্রবধূ হিসেবে মেনে নেয়ার, তাও পরিস্থিতির চাপে পড়ে নিতে হয়। শালিক নিজের হাতে সবকিছু গুছায়, আহান সাথে সাহায্য করে। শালিক ফুলের পাপড়ি ছড়াতে ছড়াতে বলে, দেখেন শাশুমা, আমি আপনার ভাইজি, তাই আমার সাথে যা খুশি তাই করেছেন, কিন্তু তেমন কিছু বলিনি। জুঁই আপু প্রেগনেন্ট, সাথে মা হারা মেয়ে, একটু আপন করে নিয়েন, তাতে দেখবেন সবারই ভালো হবে। তুই আমার বড় না আমি তোর বড়? মিসেস লাকি বিরক্ত হয়ে বলে। শালিক মৃদু হেসে বলে, অবশ্যই আপনি বড়, তাই বলে যে অন্যায় করবেন তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। নেহাতি আপনি আমার ফুপি, আগে তারপর শাশুড়ি, তাই বলে কিছু বলি না। না হলে? শালিক থেমে যায়। মিসেস লাকি তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলে, না হলে কি? বয়স তো কম হলো না, কিছু কথা বুঝে নাও। তুমি আর শালিক কিন্তু একই ঘরের মেয়ে আম্মু। দাদির সাথে কেমন করতে মনে করি দেখো। সিরামিকের পিরিজে মিষ্টি রাখতে রাখতে বলে আহান। মিসেস লাকি ভেঙচি কেটে ভেজা ঢোক গিলেন। জুঁইকে নামমাত্র তুলে আনা হয়। পরে আবার আনান জুঁইকে নীল আর অদ্রির হাতে তুলে দেয়। নিজ বাড়িতে মা বোনের কারণে জুঁইয়ের বাচ্চাকে নিয়ে আনানের মনে শঙ্কার সৃষ্টি হয়। আনানের পোস্টিং দূরে হওয়ায় লং জার্নির জন্য আনান জুঁইকে সেখানে নেয় না। এমনিতেই জুঁই অসুস্থ, তারপর লং জার্নি করা ওর বাচ্চার জন্য ভালো হবে না। তার মধ্যে আয়রন স্যালাইন নেওয়ার কারণে ওর শরীর প্রায় দুর্বল থাকে। আনান যত তাড়াতাড়ি সম্ভব কাছে কোথাও বদলিন হয়ে আসবে। ততদিনে জুঁই নীল আর অদ্রির কাছেই থাক, সেখানে জুঁইয়ের যত্নের কোনো কমতি হবে না। তাড়াতাড়ি ওঠো।
শালিকের এমন হুলস্থুল কথায় আহান লাফ দিয়ে ওঠে। ঘুম ঘুম চোখ দুটো ডলতে ডলতে বলে, কি হলো? আগে মুখে পানির ঝাপটা দিয়ে এসো, না হলে ভাববে ইয়ার কি করছি। তুমি তো সবসময় ওটাই করো। আহান উঠে ওয়াশরুমের দিকে যায়। মিনিট পাঁচেক পর তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়। বিছানায় শালিকের পাশে ধপ করে বসে বলে, এবার বলো। শালিক লাজুক হাসে, 2 হাত দিয়ে নিজের লাজুক মুখশ্রী সে আড়াল করে ফেলে। ড্রামা কুইন একটাকে বিয়ে করছি, এত ড্রামা পারে? শালিক অভিমান করে আহানের হেন কথায়, কণ্ঠে তীব্র অভিমান নিয়ে বলে, গুড নিউজ শোনা লাগবে না, ঘুমাও গে আবার। এখন আবার অভিমান করে? শোনো, অভিমানী হওয়াটাই মেয়েদের ধর্ম। সৃষ্টিকর্তা নিজেই তাদের অভিমানী রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। ঢং করবে, ন্যাকামি করবে, চিল্লাবে, অযথা রাগ করবে, সামান্য কথায় চোখে জল চলে আসবে, হুটহাট অভিমানে গাল ফুলিয়ে বসে থাকবে, রাগে ফুলে যাওয়া নাক, দিঘির মতো জলে টইটুম্বুর চোখ, লাজে লাল হয়ে যাওয়া গাল। মোহনীয় দৃশ্য সামলে ভালোবেসে আগলে রাখতে পারলেই তুমি প্রকৃত পুরুষ, না হলে ভ্যাগাবন্ড। ইদানিং বড় বড় কথা বলছে অনেক। বলবো না, বড় হয়েছি। শরীরে ভিতরে বাচ্চাই রয়ে গেছো। গুড নিউজ দিতে ঘুম থেকে তুললাম, তা না ভদ্রলোক ঝগড়া করছে। অভিমান আর বিরক্তি নিয়ে বলে শালিক। এতক্ষণ আহান শব্দটা খেয়াল করেনি। শালিকের মুখে গুড নিউজ কথাটা শোনা মাত্রই আহানের কৌতূহল বেড়ে যায়। কি গুড নিউজ? এলাকায় শালিকের কুত্তা স্কোয়াডে আরো একটা কুকুর এসেছে কি? মেয়েটার কাছে তো এগুলোই গুড নিউজ হয়। আহান শান্ত হয়। অভিমানী শালিককে নিজের দিকে ঘুরিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, কি গুড নিউজ? কংগ্রেচুলেশনস ডক্টর শেহজাদ আহান, আপনাকে আব্বা ডাকতে একজনকে আল্লাহ একটু একটু করে পাঠাচ্ছেন। কাল থেকে শালিকের মুড অফ, ঠিক মতো কথা বলছে না, খাচ্ছে না কিছু। মুড অফের কারণ জিজ্ঞেস করলেও আহানের দিকে ধেয়ে যায়। মাঝে মাঝে কি যে হয় না মেয়েটার, আহান ভেবে পায় না। রাতে বাসায় যাওয়ার সময় শালিকের জন্য আহান চিকেন মোমো আর চটপটি নিয়ে যায়। যথারীতি কলিং বেল দেওয়া মাত্রই শালিক দরজা খোলে, তবে বেজার মুখ নিয়ে। আহান রান্নাঘরে চলে যায়, মোমোগুলো প্লেটে আর সাথে দেওয়া চাটনিটাকে আলাদা ছোট একটা বাটিতে নিয়ে খেতে বসে শালিকের সামনেই। জানে আহান শালিকের মোমো খুব প্রিয়। আগে রাগ করলে তাও চুমু দিয়ে আহান রাগ ভাঙাতো শালিকের। কপালে আলতো করে চুমু দিলেই শালিকের সব রাগ গলে যেত। কিন্তু এই 2 দিন আহান কাছে গেলেই শালিক কেন যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। তাই এই পদ্ধতি অবলম্বন করতে হলো। আহান শালিকে দেখিয়ে মোমো খেতে লাগে। গরম গরম মোমো সাথে ধনেপাতার চাটনি। শালিকের লোভ লাগে। শালিক নিজেকে নিয়ন্ত্রণের বৃথা চেষ্টা করে, একটু দাও না, একটু চেখে দেখি। শালিকের কথায় আহানের পেট ফেটে হাসি আসে। মেয়েটা বাচ্চায় রয়ে গেল। আহান হাসি চেপে বলে, পুরোটা দেবো, তার আগে বলতে হবে ম্যাডামের মুড অফ কেন? আমি কেমনে জানবো? তোমার মুডের খবর তুমি জানবে না? সত্যি আমি জানি না, ইদানিং হুদাই কিছু ভাল লাগে না। আচ্ছা, আর বলতে হবে না, নে এখন খা, আমি ফ্রেশ হয়ে আসি। হসপিটালের করিডোরে পায়চারি করছে নীল, অদ্রি, আহান, শালিক। অপারেশন থিয়েটারের ভেতর থেকে জুঁয়ের চিৎকার ভেসে আসছে। আনান এখনো পৌঁছেনি। ভোর থেকে জুঁয়ের প্রসব বেদনা উঠেছে। তখনই আনানকে খবর দেওয়া হয়। আনান জুঁইকে হাসপাতালে নেয়ার নির্দেশনা দিয়ে রওনা দেয়। জুঁয়ের চিৎকার শুনে একদিকে যেমন শালিকের জুঁয়ের জন্য চিন্তা হচ্ছে, অন্যদিকে তেমন নিজের জন্যও ভয় লাগছে। এত কষ্ট জানলে জীবনেও আহানকে বলতাম না আব্বা আম্মা ডাকবে, এমন কেউ লাগবে, অ্যাডপ্ট নিতাম। আপুর চিৎকার শুনে আমারই তো জান যায় যায় অবস্থা। আল্লাহ সহায় হও। শালিকের বিড়বিড়ানি শুনে এই পরিস্থিতিতেও আহানের পেট ফেটে হাসি আসে। এই মেয়ে নাকি 2 দিন পর বাচ্চার মা হবে। শালিককে হয়তো নিয়ে আসা ঠিকও হয়নি। মেয়েটার ভেতর ভয় ঢুকে গেছে। শালিক ঢকঢক করে 1 বোতল পানি সাবার করে ফেলে। হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটের উপরিভাগে লেগে থাকা জলকণা মুছে ফেলে। শুকনো ঢোক গিলে আহানকে জিজ্ঞেস করে, আচ্ছা কোনটাই বেশি কষ্ট, নর্মাল না সি সেকশন? শালিকের আকস্মিক প্রশ্নে আহান থমকে যায়। ঝাড়ি দিয়ে বলে, এমন ভাবে জিজ্ঞেস করলে মনে হয় আমি আগে বাচ্চা জন্ম দিয়েছি। ডাক্তার হয়েছো এটুকু বলতে পারো না? হাতুড়ে ডাক্তার কোথাকার। নর্মাল ডেলিভারিতে টেম্পোরারি পেইন পাবি, আর সি সেকশনের পেইন আজীবন বয়ে বেড়াতে হবে। সিদ্ধান্ত নাও, সময় আছে ভাবার অনেক। এটাই ফার্স্ট, এইটাই লাস্ট, এরপরে বাবু অ্যাডপ্ট নেব। আহান মুখ টিপে হাসে। এরই মধ্যে আনান আসে। কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়, বেশ ঠান্ডা পড়েছে। তাও এই ঠান্ডা আবহাওয়ায় আনান ঘেমে একাকার। আতঙ্কিত কণ্ঠে বলে, কে চিৎকার করছে? আহান ভাবি। আহানের কথা আনানের কর্ণকুহরে পৌঁছানো মাত্রই আনানের শরীর কেমন করতে লাগে। কিছু বুঝে ওঠার আগে ধপ করে মেঝেতে পড়ে যায় আনান। নীল আহান গিয়ে আনানকে ধরে। আহান তটস্থ গলায় শালিককে পানি আনার নির্দেশ দেয়। শালিক আনানের মুখে পানি ছিটা দেয়। আনানের জ্ঞান ফিরে। আহান নীল ওকে ধরে তুলে বসায়। আহান খোঁচা মেরে বলে, শালা, তুমি নাকি পুলিশ অফিসার, বউয়ের লেবার পেইনের চিৎকার শুনে মাথা ঘুরে পড়ে গেলা? অদ্রি আনানের কাণ্ডে মুখ টিপে হাসছে। শালিকও একটু মজা নিতে যাবে, ঠিক সেই সময় ওটি থেকে নবজাতকের কান্নার আওয়াজ ভেসে আসে।
আহান উঠে ওটির কাছে যায়। ডক্টর কামনা নবজাতককে নিয়ে বের হয়। ভাইঝিকে পরে নিবি, আগে মিষ্টি খাওয়া। ডক্টর কামনা আহানের বন্ধু। তার পরামর্শে এবং তার তত্ত্বাবধানে থাকার কারণেই এই সি সেকশনের যুগেও জুয়ের নর্মাল ডেলিভারি হলো। আহান দৌড়ে মিষ্টি আনতে যায়। আনান উঠে যায় নবজাতককে কোলে নিতে। সাবধানে ভাইয়া, বাবুকে দেখে আবার ফিট হয়ে যেও না। জুই আপুর মতোই হয়েছে নিশ্চয়ই। শালিকের কথা শুনে সবাই হেসে দেয়। ডক্টর কামনা হাসতে হাসতে বলেন, শি ইজ সো লাকি, আমার লাইফ পার্টনার পাওয়া ভাগ্যের ব্যাপার। ডাক্তার, পেশেন্টের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কেবিনে তাকে শিফট করা হয়েছে, সালাইন চলছে। তবে ওনার যেহেতু হিমোগ্লোবিন কমে যেত প্রেগনেন্ট অবস্থায়, তাই বেশি বেশি আয়রন জাতীয় খাবার খেতে হবে। আমি কি যেতে পারি? শিওর। আনান নবজাতককে কোলে নিয়ে কেবিনে যায়। জুই তখন ক্লান্ত, একদম নেতিয়ে পড়েছে। আনানকে দেখে তার মুখে হাসি ফোটে। আনান নবজাতককে জুইকে দেখিয়ে বলে, তোমার মতো পরি এসেছে, জুনিয়র জুই এসেছে, দেখো কেমন করে ঘুমিয়ে আছে, একদম তোমার জেরক্স কপি। মা বাবুকে দেখবে না? জুইয়ের আকস্মিক প্রশ্নে আনানের মুখ কালো হয়ে যায়। ধরা গলায় বলে, দেখানোটা কি খুব জরুরি? কেন নয়, তিনি তার নাতনিকে দেখবেন না? ভিডিও কল দাও তুমি। অনিচ্ছা থাকা সত্ত্বেও মিসেস লাকিকে ভিডিও কল দেয় আনান। বহু বছর পর ছেলের নাম্বার থেকে কল আসায় মিসেস লাকি কিছুটা অবাক হন। রিসিভ করে ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসি দেয়। আনান কৃত্রিম হাসি দিয়ে বলে, আমাদের মেয়ে হয়েছে, দেখাই তোমায়, দাঁড়াও। আমাদের করছিস কেন? ওই বাচ্চা তোর নাকি? পরের বাচ্চাকে নিয়ে এত আলগা তোর দেখাতে হবে কেন? মিসেস লাকি বলেন। আনান আগে থেকে আন্দাজ করে রেখেছিল, তাই ফোন ব্লুটুথ ইয়ারফোনের সাথে সংযুক্ত করে রেখেছিল, তাই জুই কিছু শুনতে পায়নি। আনান ফোনটা নিয়ে বাইরে যায়। তুমি কি কখনো মানুষ হবে না? তুই আমায় পেটে ধরেছিস না আমি তোকে পেটে ধরেছি? গর্ভে ধারণ করেছো বলে যে তোমার ভুল দোষ অপরাধ থাকবে না এমন না। আমার সমস্যা নেই, তোমার সমস্যা হচ্ছে কেন? তুমিও তো আহানের বাবাকে বিয়ে করেছিলে। আহানের বাবাকে আমি বাবা হিসেবে না মানলেও তিনি আমায় যথেষ্ট স্নেহ করেন। জুইও তোমার মতো পরিস্থিতির শিকার। একটা মেয়ে হয়ে কেন আর একটা মেয়ের অবস্থান বুঝতে চাইছো না? মিসেস লাকি কিছু বলেন না, কল কেটে দেন। কয়েকদিন আগে বিল গেটস এর বউ তাকে ডিভোর্স দিল, এখন জাস্টিন ট্রুডোর বউ। এত টাকা পয়সা ক্ষমতা দিয়ে কি লাভ যদি বউই না থাকে? অবশ্য বেডি মানুষ নিজেও জানে না তারা কিসে আটকায়। নিউজ ফিড স্ক্রল করতে করতে তার ছেলের সুরে কথাটা বলে আহান। শালিক তখন রাতের খাবার রান্না করছে। রান্নাঘর থেকে আহানের সব কথা শুনে ফেলে শালিক। তুমি নিজে মাথা খাটায় ডাক্তারি পড়েছো তো? অবশ্যই, তাই চুল পেকে গেছে। আমার মনে হয় না। কেন? উঠে গিয়ে শালিকের পাশে দাঁড়ায় আহান। শালিক তরকারি ঝোল হাতের তালুতে নিয়ে চোখে বলে, না হলে ওই কথা বললে কেন যে বেডি মানুষ কিসে আটকায় তারা নিজেও জানে না? বেডা মানুষের খুলির ভিতর শুধুই হাওয়া। তুমি জানো বেডি মানুষ কিসে আটকায়? জানি তো। নারী টাকায়ও আটকায় না, নারী ক্ষমতায়ও আটকায় না। নারী আটকায় মায়া, ভালোবাসা, বিশ্বাস, যত্নে। ব্যক্তিগত নারীকে সময় দিন, দেখবেন নারী আটকে গেছে। তার মানে আমি তোমায় সময় দিই না? দাও, তবে অল্প। বিয়ের আগে অনেক সময় দিতে, কেয়ার নিতে। আচ্ছা। আহান শালিককে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে আলতো করে থুতনি ঠেকায়। শালিক মোচড় দিয়ে হেসে ওঠে। কাতুকুতু লাগছে। লাগুক, আজকে আর ছাড়বো না। আমায় নিয়ে এত অভিযোগ। অভিযোগ করেছি, ভাগ্য ভালো অভিমান করে দূরে সরে যায়নি। যা না করেছে কে? আটকে রাখলে যাবো কিভাবে? আমি আবার তোকে কিভাবে আটকে রাখলাম? এই যে বিয়ের পরে বাইরে দাওয়াত ছাড়া কখনো আমাকে নিজ হাতে খেতে দাওনি। সবসময় খাইয়ে দাও। পিরিয়ডের দিনগুলোতে হট ওয়াটার ব্যাগে পানি ভরে দাও, চকলেট এনে দাও, চুলে তেল দিয়ে দাও, রাতে ঘুম না আসলে মাথায় হাত বুলিয়ে দাও। এগুলোর জন্যই তো আটকে গেছি। আনসি এখন বড় হয়েছে, বসা শিখেছে। মাঝে মাঝে আবু আবু বলে আনানকে ডাক দেয়। বদলি হয়ে সিরাজগঞ্জ আসার কয়েকদিন পরে জুইকে আনান নিয়ে আসে। থানারি কোয়ার্টারে থাকছে দুজন, পুতুলের সংসার পেতেছে। আনানের অবসর কাটে জুই আনসিকে নিয়ে। যতটুকু সময় পায় পুরোটাই জুই আনসিকে দেওয়ার চেষ্টা করে সে। কোয়ার্টারের বাসাটাকে জুই নিজের মতো করে সাজিয়েছে। বারান্দা, বাড়ির মুখে ছাদে সবুজের সমারোহ হয়েছে জুইয়ের বদৌলতেই। পুরাতন জীর্ণশীর্ণ দেয়ালগুলো রং তুলির ছোঁয়া পেয়েছে নতুন রূপ। দিব্যি চলছে জীবন। তবে আকাশের কথা মনে পড়লে মনটা হোঁচট খেয়ে থেমে যায়। আনসিকে দেখতে পারলো না আকাশ চলে যাবার পর জুই ভেবেছিল তার অনাগত সন্তান হয়তো তার মতোই কপাল পোড়া, বাবার আদর পাবে না। আনসির জন্যই হয়তো বিধাতা আনানকে এনেছে। যেভাবে আনান আনসিকে সময় দেয়। সকালে আনান ইউনিফর্ম পরে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আয়নার প্রতিবিম্বে আনান খেয়াল করে জুই তার দিকে তাকিয়ে আছে। মুগ্ধ চাহনি নিয়ে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। আনান মৃদু হাসে। কি দেখছো? আমার বুড়ো বরকে। আনান আবারও হাসে। জুই আর আনসির কপালে চুমু দিয়ে যায়। পূর্ণিমা রাত, লোডশেডিং চলছে। তীব্র গরমে প্রিয়তমাকে হাত পাখা দিয়ে বাতাস করছে আহান। শালিক আহানের কোলে মাথা রেখে শুয়ে আছে আর নিজেদের অনাগত সন্তানকে নিয়ে নানা পরিকল্পনা করছে। মেয়ে হলে আনসির নামের সাথে মিলিয়ে ওর বোনের নাম রাখবো আনসিরা। আর যদি ছেলে হয় তাহলে কি নাম রাখবো?
আগে বাচ্চাটাকে সুস্থভাবে আনো, তারপর দেখা যাবে নি। যে লাফালাফি করো এই শরীর নিয়ে। করি যাতে আমার বাচ্চা আমার মতো অ্যাক্টিভ হয়। তুই অ্যাক্টিভ? অলসের ডিব্বা। আলসেমির জন্য তো তুই টয়লেটেও যেতি না এক সময়। পরে পেটে ব্যথা বলে কি কান্নাকাটি। আও! উঠে বসে শালিক। আহান আতঙ্কিত হয়ে যায়। কি হলো? পেট ব্যথা। কই ব্যথা? লাথি মারলো, ব্যথা লাগছে আবার ভালোও লাগছে। মৃদু হাসে শালিক। এই বুঝি মাতৃত্বের স্বাদ। গর্ভস্থ সন্তান লাথি দিলে, হাত পা লম্বা করলে পেটের ভিতর অনুভূত ব্যথার মধ্যেও মা সুখ খুঁজে পায়। এই ভেবে যে তার গর্ভস্থ সন্তান সুস্থ আছে, ভালো আছে। আমার বাচ্চা এখনই মায়ের মতো হতে শুরু করেছে। মায়ের মতো ভালো না দুষ্টু? আহান প্রশ্ন করে। শালিক বড় বড় চোখ নিয়ে আহানের দিকে তাকায়, অবাক কণ্ঠে বলে, ভালো। ওর মা ভালো না? না, একদমই না। আমি টাকা উড়াই, সারাদিন শুয়ে বসে থাকি, ফোন চালাই প্রচুর, পড়াশোনায় ফাঁকি মারি, পিএনপিসি করি, খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা করি। মানুষের সাথে মিশি না, মিশলেও বলে অহংকার দেখায়। কথা বলার সময় ম্যাচুরিটি দেখায়, রাগ করি, নিজের উপর নিজেই রাগ জিত খাটায়। আহান হাসে, হাসতে হাসতে বলে, এতগুলো দোষ তোর? কই আমি তো পেলাম না। আমি শুধু পড়াশোনায় ফাঁকিবাজি, ফোন চালানো আর পিএনপিসিটাই দেখি। তাও আমার কাছেই করিস। মানুষের পিএনপিসিআই টাকা যে উড়াই সেটা তো বললে না। হাত খরচের টাকা থেকে সেভিং করে নিজের শখ পূরণ করাটাকে সেলফ লাভ বলে, টাকা উড়ানো না। এটা একটা ভালো গুণ যেটা সবার মধ্যে থাকে না। আমি হচ্ছি পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে 14 নম্বর গ্রুপের মৌল। কারো কাছে কয়লা, কারো কাছে হীরা। মাঝে মাঝে বড্ড শক্ত কথা বলিস, এগুলো তোকে মানায় না। তোর সরলতা, শিশুসুলভ আচরণই আমায় শান্তি দেয়। সে কখন কারেন্ট এসেছে, এখনো ঘুমাচ্ছ না? সকালে হসপিটালে যেতে হবে না? তুই ঘুমাবি না? মন মতো শুইতেই পারি না। আর ঘুম, তুমি ঘুমাও, আমি একটু হাঁটাহাঁটি করি। কত কষ্ট করছিস। কষ্ট ছাড়া জীবন অর্থহীন, আর মা হতে গেলে কষ্ট করতেই হবে, না হলে পূর্ণাঙ্গভাবে মাতৃত্বের স্বাদ পাওয়া যায় না। এখন আমি করছি, বাবু আসলে তুমিও করবে কষ্ট। আজ জুয়ের জন্মদিন। বিষয়টা জুয়ের নিজের খেয়াল না থাকলেও আনানের ঠিকই মনে আছে। প্রত্যেকবার মতো এবারও আনান এতিম শিশুদের জুয়ের জন্মদিনে খাওয়ায়। জুই নিজের হাতে রান্না করে খাবার, কিন্তু কখনো তার মাথায় এলো না আনান কেন আজকে এভাবে এতিম শিশুদের খাওয়াচ্ছে। রান্না শেষ করে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে জুই। আনান তখন আনসির সাথে খেলায় ব্যস্ত। জুই প্রাণ ভরে দুজনকে দেখে। জুইকে দেখে আনান উঠে দাঁড়ায়, গিয়ে জুইকে হ্যাচকা টানে সোফা থেকে উঠায়। অতঃপর জুইয়ের কোমর ধরে জুইকে একেবারে নিজের বক্ষের সাথে মিশিয়ে নেয় আনান। জুই লাজুক কণ্ঠে বলে, ছাড়ো, এই খামাশরীরে কি ওইভাবে ধরলে অস্বস্তি লাগে। আজ কোনো ছাড়াছাড়ি নেই। মেয়ে দেখছে। দেখুক, আমার বউকেই তো ধরেছি, অন্য মানুষের বউকে না। জুই লাজুক হাসে। আনান জুইয়ের কপালে চুম্বন করে। জুই অবাক হয়ে যায়, অবাক নয়নে চেয়ে বলে, হঠাৎ? শুভ জন্মদিন আমার প্রিয়তমা। জুই আনানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ফিক করে বাচ্চাদের মতো কেঁদে দেয়। আনান ওকে জড়িয়ে ধরে। জুই কাঁদতে কাঁদতে বলে, তুমি মনে রেখেছো? ভুলে যাওয়ার মানুষ তুমি। তোমার সাথে জড়িত প্রতিটা প্রসঙ্গ আমার রক্তে মিশে সারা শরীরে বয়ে বেড়ায়। ভুলে যেতে হলে দেহের সমস্ত রক্ত বের করে দিতে হবে। এবার বলো, জন্মদিনে কি গিফট চাও? তোমার সাথে বৃদ্ধ হতে চাওয়া ছাড়া আমার আর কোনো চাহিদা নেই। সন্ধ্যার পর শালিকের প্রসব বেদনা শুরু হয়। আহান ডাক্তার হওয়ায় মোটামুটি নর্মাল ডেলিভারি সম্পর্কে ধারণা ছিল। সে শালিককে হসপিটালে না নিয়ে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করায়। এদিকে হসপিটালে না নিয়ে যাওয়ায় ব্যথা নিয়ে শালিকের রাগ হয়। সে বেশ কয়েকবার আহানকে ঝাড়ি দেয়। আহান কিছু বলে না, হাসে আর শালিককে ধরে হাঁটায়। বসতে গেলে শালিক আরো ব্যথা অনুভব করে। আহান তাও শালিককে জোর করে কিছু খাইয়ে দেয়। হসপিটালে না নিয়ে যাওয়ায় তো শালিকের বেজায় রাগ। সে বেদনা কাতর ক্ষিপ্ত কণ্ঠে আহানকে বলে, তুই কি আমাকে মাইরা আবার আরেকটা বিয়ের ধান্দায় আছিস? পাগল নাকি? একটা বেটির জ্বালাই বাঁচি না। তাহলে হসপিটালে নে। আর পারতেছি না, চিন ব্যথা করতেছে তো। বেবি কালকে হবে। আপাতত প্রচুর হাঁটাহাঁটি করো। হাঁটাহাঁটি কর? এইখানে আমি মুড়ে আসি, তুই হসপিটালে নিয়ে যা, ভেঙচি কেটে বলে শালিক। আহান ব্যাগ গোছাতে গোছাতে বলে, সকালে নিব, মামি রওনা দিয়েছে। আম্মুরে জানাইলা কখন? একটু আগেই। শালিক দীর্ঘ শ্বাস ফেলে। ঢকঢক করে সে এক বোতল পানি খেয়ে ফেলে। ক্লান্ত লাগলে বসতে পারো। একবার বলিস হাঁটতে, একবার বলিস বসতে। মানুষ তো আমি নাকি, বুঝতেছস না? আমার জান যায়। তুমি বলেছিলে কষ্ট ছাড়া পরিপূর্ণভাবে মাতৃত্বের স্বাদ পাওয়া যায় না। আর একটু কিছুক্ষণ কষ্ট করো, সকাল হলেই নিয়ে যাবো। ব্যথা কি বেড়েছে? না, সুরসুরি লাগছে আমার, ঝাড়ি দিয়ে বলে শালিক। আহান হাসে। ফজরের নামাজ পড়ে আহান সিএনজির খোঁজে বেরিয়ে যায়। মিনিট 10 পরে আসে সিএনজি নিয়ে। ব্যাগবন্দি যাবতীয় দরকারি জিনিস সিএনজিতে তুলে শালিককে নিয়ে আসে আহান। মুখ দেখে বুঝতে বাকি রইল না আহানের শালিকের ব্যথা বেড়েছে। কান্না করায় নাক লাল টুকটুকে হয়ে যায়। পুরো রাস্তায় শালিক টু শব্দ পর্যন্ত করলো না।
আহানের কাঁধে মাথা রেখে ওর শার্ট খামচে বসেছিল। আহান একটু পরপর শালিককে দেখছিল, চোখ বন্ধ করে বসেছিল শালিক। নীরবে অশ্রু গড়িয়ে পড়ছিল গাল বেয়ে। আহান হাসপাতালে গিয়েই আগে শালিককে অ্যাডমিট করে, পরে ডক্টর কামনাকে কল দেয়। ডক্টর কামনা আপাতত শালিককে বিভিন্ন ধরনের ব্যায়াম আর হাঁটাহাঁটি করার নির্দেশ দেন। আহান গিয়ে তা বললে শালিক খেপাটে গরুর মতো তেড়ে আসে। তার ধারণা আহান মিথ্যে বলছে। বাধ্য হয়ে আহান আবার কামনাকে কল দেয়। তার মুখে নিজ কানে নির্দেশগুলো শোনার পর শালিক তা করে। আহান ফোন দিয়ে বলে দিছিল মিসেস শান্তাকে সরাসরি হাসপাতালে আসতে। 8টার দিকে তিনি হসপিটালে পৌঁছান। আহান ক্যান্টিন থেকে খাবার কিনে আনে। মিসেস শান্তা কিছুতেই মেয়েকে খাওয়াতে পারেন না। ব্যথার যন্ত্রণায় শালিক আহানকে উল্টাপাল্টা কথা বলছে। আহান টিটকারি দিয়ে বলে, আমি বলেছিলাম না আমার আব্বা ডাকার মানুষ লাগবে। আম্মু তোমার বাপকে চুপ করতে বলো। ও চুপ করবি নি, তুই আগে খা। আমি মরি আর তোমরা খা খা করছো। আহান আর মিসেস শান্তা হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারেন না। দুজন মুখ লুকিয়ে হাসতে লাগে। 10টার দিকে ডক্টর কামনা আসেন। এসে শালিককে স্যালাইন দেন। ক্রমেই শালিকের ব্যথা বাড়তে লাগে। আমাদের দেশে সাধারণ স্ত্রী নর্মাল ডেলিভারির সময় স্বামীকে স্ত্রীর পাশে রাখা তো দূরে থাক, আশেপাশে আসতে দেয়া হয় না। সময় গেলেও মানুষের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে পারেনি। একটা মেয়ে নিজের জীবনে ঝুঁকি নিয়ে একটা প্রাণকে পৃথিবীতে আনে। এই সময় প্রত্যেকটা মেয়ের পাশে তার স্বামীকে থাকতে দেওয়া উচিত। এতে যেমন একটা মেয়ে ভরসা পায় যে আমার অনুপস্থিতিতে আর যাই করুক, প্রিয় মানুষটা অন্য নারীকে জীবনে আনবে না, আমার সন্তানের খেয়াল রাখবে। ডাক্তার হয় আহান সুযোগ পায় শালিকের পাশে থাকার। শালিক আহানের পরিহিত কাপড় খামচে ধরে যা তা বকছে। ডক্টর কামনা ও তার সহকর্মীরা শালিকের হেন আচরণে বেশ মজা পায়। শালিক নিজে সর্বস্ব দিয়ে চেষ্টা করছে একটা প্রাণকে সুস্থভাবে পৃথিবীতে আনার। শালিক আর একটু প্রেসার দাও, ডক্টর কামনা বলে। শালিক ঘেমে একাকার হয়ে গেছে। আহান শালিকের ঘাম মুছে দেয়। আলগা পিরিত লাগবে না, শালিক ঝাড়ি দিয়ে বলে। আহান হাসে। ডক্টর কামনা আহানকে ইশারা দেন শালিককে প্রেসার দেওয়ার জন্য। পুষ শালিক, আমার উপর যত রাগ ক্ষোভ আছে সব নিয়ে পুষ দাও। তোর রাগ আমি আমার উপর কেন মিটাবো? একবার ভালো হয়ে নেই, তোর একদিন কি আমার একদিন। আর মারা গেলে তো গেলামই। খবরদার অন্য বেডেরই যদি বিয়ে করছিস। বেডা মানুষ খালি বেডি চায়। আহান কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে শালিকের কথায়। তাকে দেখে ডক্টর কামনা ও তার সহকর্মীরা মুখ টিপে হাসছেন। বেলা 2:30টার দিকে শালিক এক ফুটফুটে পুত্র সন্তানের মা হয়। আহান প্রথমেই সুসংবাদ দেয় আনানকে। আহান ছেলের নাম রাখে ইরহাম। দুপুরের খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে শালিক ঘুম দেয়। মিসেস শান্তা নাতনিকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। খেয়ে ঘুমিয়েছিল নবজাতক ইরহাম। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। মিসেস শান্তা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেন। শালিকের ছেলে কি এত সহজেই মানে? চিৎকার দিয়ে কান্না শুরু করে। শালিক কান্নার আওয়াজ পেয়ে ঘুমের ঘোরে বলে, কোন বেড়ি তার বাচ্চাকে এভাবে অন্যের কাছে দিয়ে আসে? আম্মু যাও তো আম্মু, ওকে ওর আম্মুর কাছে দিয়ে আসো। ওর আম্মু কে? বাবুর আম্মুই ওর আম্মু। বাবুর আম্মুই তো ঘুমের ঘরে বলতেছে বাবুকে ওর আম্মুর কাছে দিয়ে এসো। আহানের কথা শুনে শালিক লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। ইরহামকে খেতে খেতে শালিকের পাশে ঘুমিয়ে পড়ে। শালিক বিছানায় হেলান দিয়েছিল আর আহান ওকে বেদানা ছিলে খাওয়াচ্ছিল। এখন আম্মা ডাকার মানুষ আসছে, পাগলামি কমাই করবি। কই পাগলামি করলাম? ডেলিভারির সময় কি কি বলেছিস তা যদি রেকর্ড করে রাখতাম ভালো হতো। ওই ব্যথা তুমি পাইলে মরেই যেতে। সহ্য করার ক্ষমতা আছে বলেই তো তুই একজন মেয়ে, একজন স্ত্রী, একজন মা। ইরহামের জন্মের মাসখানেকের মতো গেছে। আনানের এখনো তার ভাইপোকে দেখা হয়নি, ছুটি পায়নি। আজ ছুটি পেতেই বাসায় ফিরে জুইকে কাপড় চোপড় গোছাতে বলে আনান। ঢাকা থেকে ঘুরে আসবে, ইরহামকে দেখে আসবে। জুইয়ের ব্যাগ গোছানো হলেই আনান জুই আনশিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যায়। ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের পাশেই 7 নং রোডে সে জুই আর আনান ডাব খাওয়ার জন্য নামে। আনানের সাথে বেবি ক্যারিয়ার ব্যাগে ছিল আনশি। 6 মাস প্লাস বয়স হয়। নিজেদের সাথে আনশিকেও টুকিটাকি জিনিস খাওয়ানোর চেষ্টা করে জুই। ডাব খাওয়া শেষে যখন রাস্তা পার হয়ে গাড়িতে উঠতে যাবে, ঠিক সেই সময় বেপরোয়া গতির মোটরসাইকেলে সে জুইকে ধাক্কা দেয়। অল্পের জন্য বেঁচে যায় আনান আর ওর সাথে থাকা আনশি। জুই ছিটকে রাস্তায় পড়ে। মুহূর্তে ওর চারপাশ রক্তে ভরে যায়। আনান দৌড়ে আসে। জুই ঝাপসা চোখে আনান আর আনশিকে দেখে। আনানের চোখে মুখে আতঙ্ক, ভয় ভেসে উঠেছে। অবুঝ আনশি নিষ্পাপ চাহনিতে মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জুয়ের দৃষ্টিসীমা ক্রমশ ঘোলাটে হয়ে আসছে। আস্তে আস্তে জুয়ের দৃষ্টিসীমা অন্ধকার হয়ে আসে। জুই চোখ বুজে ক্ষণিকের জন্য বা চিরকালের জন্য